কথা বলেছি। চারুলতার রাজপুত্র অরুণকে এখন থেকে হেমমধু রাজ্যের মূল কেন্দ্রে বেশি সময় দিতে হবে। তাদের কাঁধে এখন পুরো বিশাল সাম্রাজ্যের ভার। কিন্তু আমাদের মধুপুরের সাধারণ মানুষদেরও তো একজন বিশ্বস্ত অভিভাবক দরকার। মহারাজ, আপনি শুধু আদেশ করুন। মধুপুরের মানুষদের জন্য আমরা আমাদের প্রাণ দিতেও প্রস্তুত। প্রাণ দিতে হবে না রাজেশ, আমি চাই তোমরা দুজন মধুপুরের দায়িত্ব নিজের কাঁধে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু লতা মা যাওয়ার সময় তোমাকে যে কথাটা সবার সামনে বলে গেলেন সেটা তো তুমি একদম এড়িয়ে গেলে। আমি তো বলেছি আমাদের চারু আর রাজপুত্রের নতুন অতিথির কথা। ছোট ছোট হাত পা নিয়ে যাক। একই প্রাসাদে থেকে আমরা তো বুঝতে পারিনি যে আপনি একজন মহারানী। আপনি একদম সাধারণ ঘরের। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ। মহারাজ অম্বিকা প্রসাদ, রাজপুত্র অরুণ এবং চারুলতা বসে আছে। রানী লতা ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো। মহারাজ অম্বিকা প্রসাদ, আজ আমি আপনার কাছে একটা অনুমতি চাইতে এসেছি। অনেকটা দিন তো হলো আমি আমার মেয়ে চারুর কাছে এই হেমরাজ্যে থেকে গেলাম। রাজ্যের এত বিপদ, এত অশান্তির মধ্যে আমি ওকে একা ছেড়ে যেতে পারিনি। কিন্তু এখন তো আমাদের রাজ্য একদম শত্রুমুক্ত, চারদিকে শুধু শান্তি আর আনন্দ। আপনি একদম ঠিক বলেছেন রানী লতা। আপনার উপস্থিতি আমাদের সবার জন্য অনেক বড় ভরসা ছিল। কিন্তু আজ হঠাৎ অনুমতির কথা বলছেন কেন? মহারাজ, আমি এবার নিজের রাজ্য মানে মধুরাজের রাজপ্রাসাদে ফিরে যেতে চাই। আমার স্বামী মধুরাজা সেখানে একা আছে। একজন স্ত্রীর তো উচিত তার স্বামীর পাশে থাকা। রাজ্যের সব বিপদ যখন কেটে গেছে তখন আমার আর এখানে পড়ে থাকা ঠিক হবে না। মা, তুমি হঠাৎ করে চলে যাওয়ার কথা বলছো? তোমাকে ছাড়া এই বিশাল রাজপ্রাসাদ তো আমার কাছে একদম ফাঁকা লাগবে। তুমি কি আরো কয়েকটা দিন আমার কাছে থেকে যেতে পারো না মা? চারুমা, তুই তো এখন শুধু আমার মেয়ে নস, তুই এই বিশাল হেমমধু রাজ্যের যুবরানী। তোর দায়িত্ব অনেক মা। আমি তোকে ছেড়ে যেতে চাই না, কিন্তু তোর বাবাকে একা ফেলে রাখাটাও যে আমার ঠিক হচ্ছে না রে মা। চারু, লতা মা একদম ঠিক কথাই বলেছে। বাবা ওখানে একা আছেন। জেসমিন আর রাজেশ রাজ্যের দায়িত্ব নিলেও একজন স্ত্রীর অভাব তো তার কেউ পূরণ করতে পারবে না। আমাদের উচিত হাসি মুখে লতা মাকে বিদায় দেওয়া। আমি জানি রাজপুত্র, বাবা আর মা একসাথে থাকুক এটা আমি সব সময় চাই। তুমি যখন মন স্থির করেই ফেলেছো তখন আমি আর তোমাকে আটকাবো না। তুমি মধুপুরে গেলে বাবা খুব খুশি হবে, কিন্তু তুমি আমাকে কথা দাও সময় পেলেই তুমি বাবা আর আমাকে এখানে দেখতে আসবে। অবশ্যই আসবো মা, এই রাজ্য তো এখন আমাদেরও। আমি আজ বিকেলে রথে করে মধুপুরের দিকে রওনা হতে চাই। তুই একটু আমার ঘরে আয় চারু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। রানী লতার বিশ্রাম কক্ষ। চারুলতা লতার কাছে এসে বসলো। লতা স্নেহে চারুলতার মাথায় হাত বুলিয়ে দিল। চারু, তুই আমার গর্ভের সন্তান। তোর চেয়ে আমার আপন আর কেউ নেই। তুই তোর বুদ্ধি আর সাহস দিয়ে এই রাজ্যকে বাঁচিয়েছিস। আমাদের সবাইকে তুই একটা সুন্দর জীবন দিয়েছিস। কিন্তু মা, রাজ্যের প্রতি তোর দায়িত্ব যেমন আছে তেমনি নিজের সংসারের প্রতিও তো একটা দায়িত্ব আছে, তাই না? মা, সংসারের প্রতি দায়িত্ব মানে? আমি তো সবাইকে নিয়ে ভালো আছি মা। বাবা, মা, যোগু বাবা, তুমি, রাজপুত্র, সবাই তো আমার খুব আপন। আমার কাছে আবার কিসের দায়িত্ব বাকি থাকলো? তুই বড় হয়েছিস চারু, কিন্তু এখনো কিছু ব্যাপার এখনো অবুঝ রয়ে গিয়েছিস। আমি সেই সংসারের কথা বলছি না, তোর আর অরুণের নিজেদের সংসারের কথা। রাজ্য এখন শত্রুমুক্ত, বাণিজ্যেও অনেক উন্নতি হয়েছে। এবার তোদের নিজেদের জীবনের দিকে তাকাতে হবে মা। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না মা। আমি বলছি, এবার এই রাজপ্রাসাদে একটা নতুন প্রজন্ম আসার সময় হয়েছে। এই বিশাল হেমমধু রাজ্যে তো একজন ভবিষ্যৎ উত্তরাধিকারী চাই। আমি আর যত মুখিয়ে আছি কবে তোর কোলে একটা ফুটফুটে সন্তান দেখব, কবে আমাদের এই প্রাসাদে ছোট শিশুর কান্নার আওয়াজ আর হাসির শব্দ শুনবো। এবার নতুন অতিথি আনার কথা ভাব মা। মা, তুমি এসব কি বলছো?
আমি একদম ঠিক বলেছি চারু, এতে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো পৃথিবীর সব থেকে সুন্দর নিয়ম। রাজপুত্র অরুণ তোকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তোরা দুজনে মিলে রাজ্য সামলেছিস, এবার তোরা নিজেদের ভালোবাসার ফসল এই পৃথিবীতে উপহার দে। আমি মধুপুরে গিয়ে যেন খুব তাড়াতাড়ি সুখবরটা শুনতে পাই, বলে দিলাম কিন্তু। তুমি সত্যি খুব অদ্ভুত কথা বলো মা। আমি এখন চাই, তোমার রথ সাজানোর ব্যবস্থা করতে হবে। চারুলতা চরম লজ্জায় মুখ লাল করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রানী লতা মেয়ের এই মিষ্টি লজ্জা দেখে হাসতে থাকে। রাজ্যের মূল ফটক মধুপুরের উদ্দেশ্যে রানী লতার রথ প্রস্তুত। যোগুমরুল, জয়া, চারুলতা, অরুণ, মহারাজ, অম্বিকা প্রসাদ সবাই তাকে বিদায় জানাতে এসেছে। রানীমা, আপনার সাথে এই কয়দিন একই প্রাসাদে থেকে আমরা তো বুঝতে পারিনি যে আপনি একজন মহারানী। আপনি একদম সাধারণ ঘরের মেয়ের মতো আমাদের সাথে মিশে গিয়েছেন। সাবধানে যাবেন মা। যোগু ভাই, আপনি আর আমাকে মহারানী বলে লজ্জা দেবেন না। চারুর জন্য আমরা সবাই এখন একটাই পরিবার। জয়া, তুমি চারুর খেয়াল রেখো। মেয়েটা সারাদিন শুধু রাজ্যের কাজেই ছুটে বেড়ায়, নিচের দিকে একটু নজরও দেয় না। আপনি একদম চিন্তা করবেন না দিদি, আপনি যান। আমি নিজে চারুকে চোখের আড়াল হতে দেব না। আর আপনি মধুরাজা মশাইকে আমাদের সবার প্রণাম জানাবেন। রানী লতা, আজ থেকে এই হেম মধুরাজ্যের দরজা আপনার জন্য সব সময় খোলা। আপনার যখন মন চাইবে আপনি বিনা দ্বিধায় এখানে চলে আসবেন। লতামা, আপনার রথের সাথে আমার বিশ্বস্ত প্রহরীরা যাচ্ছে। সীমানা পর্যন্ত তারা আপনাকে নিরাপদে পৌঁছে দেবে। জেসমিনকে আমি আগেই খবর পাঠিয়েছি, সে আপনাকে স্বাগত জানাতে সীমানায় অপেক্ষা করবে। তোদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোকে ঘরে বসে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখিস। আমি সেই সুখবরের অপেক্ষায় থাকলাম। মা, তুমি আবার সবার সামনে শুরু করলে। তুমি সাবধানে যেও মা, আর পৌঁছে আমাকে খবর পাঠাবে। রানী লতা হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে রথে উঠল। রথ ধীরে ধীরে মধুপুরের দিকে এগিয়ে গেল। চারুলতা চোখ মুছে অরুণের দিকে তাকালো। অরুণ মুচকি হাসলো। হেম মধুরাজ্যের রাজপ্রাসাদে যোগুমরুলের কক্ষ। যোগুমরুল জানালার বাইরে তাকিয়ে একা একা মুচকি হাসছে। কি গো, একা একা জানালার দিকে তাকিয়ে তো কি মনে মনে হাসছো দেখি বলো তো? রত্নগরে কোনো সুখবর পেলে নাকি? আরে রত্নগর তো এখন শ্মশান হয়ে গেছে জয়া। আমি হাসছি আর সকালে লতা রানীর বলা কথাটা মনে করে। কথাটা শোনার পর থেকে আমার বুকের ভেতরটা খুশিতে কেমন যেন নাচছে গো। ও মা, তুমিও কথাটা শুনেছো? লতা দিদি তো একদম আমার মনের কথাটা চারুকে বলে গেছে। আমিও তো মুখিয়ে আছি কবে আমাদের চারুর কোল আলো করে একটা ফুটফুটে বাচ্চা আসবে। তুমি একবার ভাবো জয়া, সেই ছোট্ট সারুকে আমি বুকে করে বড় করেছি। আমার ভাঙা কুড়ে ঘরেও বড় হলো। আর সেই বিশাল হেম মধুরাজ্যের যুবরানী। এবার যখন ওর কোলে ওর ছানাপোনা আসবে তখন ওকে কেমন দেখাবে বলো তো একবার। আমি তো আনন্দে কেঁদেই ফেলবো জয়া। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে। রাজ্য তো শান্ত হলো, এবার উপরওয়ালা আমাদের সারুকে এই মাতৃত্বের সুখটাও দিক। ঠিক যেন স্বর্গের দেবী মনে হবে গো। আমি শুধু চোখ বন্ধ করে ভাবছি, ছোট্ট একটা বাচ্চা যখন এই বিশাল রাজপ্রাসাদে দিয়ে দৌড়ে এসে তোমার লাঠি ধরে টানবে আর তোমায় দাদু বলে ডাকবে, তখন তুমি কি করবে? হেম মধুরাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। চারুলতা সবার কথার লজ্জা কাটাতে তাঁত বিদ্যালয়ে এসে মেয়েদের কাজ দেখছে। একজন বয়স্ক বৃদ্ধা তাঁতি হাসি মুখে চারুলতার সামনে এলো। যুবরানী মা, আজ আপনার মুখটা একদম লাল হয়ে আছে, কিন্তু কেন? আপনার আবার শরীর খারাপ করেনি তো? না না মাসি, একদম শরীর ঠিক আছে। আসলে আজ বাইরে বড্ড রোদ তো, তাই ওরকম লাল লাগছে। তোমরা মন দিয়ে সুতোর কাজ করো তো।
রোদ তো আকাশের বাইরে মা, কিন্তু আপনার মুখের এই আলো তো অন্য কথা বলছে। আমরা বয়স্ক মানুষ, আমাদের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। আপনার চোখে আজ নতুন স্বপ্ন দেখছি। তুমি কি বলছো মাসি, বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই রাজ্যকে আপনি নিজের সন্তানের মতো বুকে আঁকলে রেখেছেন মা। এবার আপনার নিজের কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আসার সময় হয়েছে। আমাদের এই গরিব তাঁতিদের মন থেকে আশীর্বাদ আছে মা। খুব তাড়াতাড়ি এই হেমমধু রাজ্য এক নতুন রাজপুত্র বা রাজকন্যা পাবে। মাসি, তুমিও শুরু করলে? এই রাজপ্রাসাদের সবাই আজ আমার পেছনে লেগেছে। আমি শুধু একটু কাজ দেখতে এলাম, আর তুমিও আমাকে একই কথা বলছো। আমি যাই এখান থেকে। চারুলতা লজ্জায় আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। এক সাধারণ মানুষের ভালোবাসার কথাগুলো চারুলতার মনে এক নতুন অনুভূতির জন্ম দেয়। হেমমধু রাজ্যের পশুশালা। সোনা পাখি উড়ে আসে লালুর কাছে। রাজপ্রাসাদ থেকে রানী লতা বিদায় নিল, মধু পড়ে গেল। তুই খবর পেয়েছিস? আম্মা, আমি তো সবই জানি সোনা পাখি। লতা মা চলে গেল ঠিকই, কিন্তু রাজপ্রাসাদে এখন আর কোনো দুঃখ নেই। চারিদিকে শুধু শান্তির হাওয়া। শান্তি তো বটে, কিন্তু এই বিশাল রাজপ্রাসাদটা বড় শান্ত হয়ে গেছে রে। আমার তো মনে হয় এবারে পশুশালার প্রাসাদের বারান্দায় দৌড়ে বেড়ানোর জন্য নতুন কারো আসার সময় হয়েছে। তুই কার কথা বলছিস সোনা পাখি? নতুন কে আসবে? আমাদের তো আর কোনো শত্রু নেই। আরে বোকা লালু, শত্রুর কথা কে বলেছে? আমি তো বলেছি আমাদের চারু আর রাজপুত্রের নতুন অতিথির কথা। ছোট ছোট হাত পা নিয়ে যখন একটা ফুটফুটে বাচ্চা এই পশুশালায় আসবে, তোর এই গলার ঘন্টা ধরে টানবে, তখন তোর কেমন লাগবে বলতো? তুই সত্যি বলছিস সোনা পাখি? আমাদের চারু ছানাপোনা আসবে? ও মা, আমি তো তাহলে আমার পিঠে চড়িয়ে সারা রাজ্য ঘোরাবো। আমার ঘাস খাওয়ার চেয়ে এই খবরটা শুনে বেশি আনন্দ হচ্ছে রে। চারুলতা ঠিক সে সময়ে পশুশালায় এসে ঢোকে। কি রে, তোরা দুজনে মিলে এত জোরে জোরে কি কথা বলছিস রে? আমি দূর থেকে লালুর হাম্বা ডাক শুনতে পাচ্ছিলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা নেই, আমরা তো খুব আনন্দের একটা হিসেব করছিলাম। আনন্দের হিসেব? কি আনন্দের হিসেব রে সোনা পাখি? এই ধর, কবে তোর কোলে একটা ফুটফুটে বাচ্চা আসবে, আর কবে লালুর পিঠে চড়বে। লালু তো এখনই খুশিতে লাফাতে শুরু করেছে। তুই তো রাজ্য শাসন করে ফেললি। এবার নতুন অতিথি কবে আনবি সেটা বলতো। আম্মা, তোদের এত সাহস কি করে হলো আমাকে সব কথা বলার? আমি তোদের সাথে আর কথাই বলবো না। তোরা শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছিস। আমি যাচ্ছি এখান থেকে। চারুলতা চরম লজ্জায় সেখান থেকে চলে যায়। সোনা পাখি আর লালু আনন্দে হাসতে লাগে। ভ্যাবলা এবং ক্যাবলার নতুন দোকান। মীরা এবং ময়না নিজেদের মধ্যে হাসি মুখে গল্প করছে। মীরা, আজ রানী লতা চলে গেল, চারুদিন নিশ্চয়ই মনটা খুব খারাপ। মনটা একটু খারাপ হবে ময়না, কিন্তু বাবা বলেছিল রানী লতা যাওয়ার আগে নাকি দিদিকে খুব ভালো একটা কথা বলে গেছে। কি কি কথা গো মীরা? আমাদের সারু দিদিকে আবার নতুন কি বুদ্ধি দিয়ে গেল রানী লতা? হ্যাঁ, আরে বুদ্ধির কথা নয়, বাবা মায়ের কাছে বলেছিল রানী লতা নাকি দিদিকে নতুন অতিথি আনার কথা বলেছেন, মানে এই রাজ্যের ভবিষ্যৎ রাজকুমার বা রাজকন্যার কথা। এ তো রাজ্যের সবচেয়ে বড় সুখবরে ভাবলা আমাদের সারু দিদির কোলে বাচ্চা আসবে। এটা ভাবলেই তো আমার আনন্দে নাচতে ইচ্ছা করছে রে। হ্যাঁ গো,
দিদি আর রাজপুত্রের মতো এত সুন্দর আর দয়ালু মানুষের তো এবার নিজেদের একটা সংসার হওয়া উচিত। ওদের খোলা আলো করে যে বাচ্চা আসবে সে হবে এই রাজ্যের জন্য বিধাতার আশীর্বাদ। আমি তো এখন থেকে ঠিক করে ফেললাম, দিদি যেদিন বাচ্চা হবে সেদিন পুরো পুরো হেমরাজের সব মানুষকে বিনামূল্যে আমার হাতের সেরা ক্ষীরের সন্দেশ খাওয়াবো রে। আর আমি আমার ফুচকার দোকান থেকে সবাইকে মিষ্টি তেঁতুল জল খাওয়াবো। এই রাজের বাতাসে এখন শুধু সুখবরের অপেক্ষা। রাতের বেলা চারুলতার বিশ্রাম কক্ষ। চারুলতা আয়নার সামনে দাঁড়িয়ে, তার মুখে এখনো সকালে সেই লজ্জার আভা লেগেই আছে। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে ঢুকলো। চারু, তুমি এখনো ঘুমাওনি? সারাদিন আজ অনেক ধকল গেছে। লতামা চলে যাওয়ায় তোমার নিশ্চয়ই একটু মন খারাপ লেগেছে। খারাপ তো একটু লাগছে রাজপুত্র, তবে মা তো বাবার কাছেই গেছে, এটা ভেবে শান্তি পাচ্ছি। বাবা ওখানে একা ছিলেন, এখন তার আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু লতামা যাওয়ার সময় তোমাকে যে কথাটা সবার সামনে বলে গেলেন সেটা তো তুমি একদম এড়িয়ে গেলে। কোন কথার কথা বলছেন আপনি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে যাওয়া গাল দুটো লুকানোর চেষ্টা করছো, এটাই বলে দিচ্ছে তুমি সব মনে করতে পারছো। লতামা একদম ঠিক কথাই বলেছে চারু, আমাদের রাজ্য এখন শান্ত, কোনো শত্রু নেই। এবার তো আমাদের সত্যি নতুন প্রজন্মের কথা ভাবা উচিত। আপনিও শুরু করলেন? সকাল থেকে মা, তারপর ওই পশুশালা পশু পাখি আর লালু, আর এখন আপনি, সবাই মিলে শুধু আমাকে কি লজ্জায় দিলেন? এতে লজ্জা পাওয়ার কি আছে চারু? তুমি তো এই রাজ্যের যুবরানী, তোমার আর আমার ভালোবাসার একটা সুন্দর পরিণতি তো এই রাজ্যের সব মানুষ দেখতে চায়। এই বিশাল রাজপ্রাসাদটা একজন নতুন অতিথির অপেক্ষায় প্রহর গুনছে। আমি চাই তোমার মতো সাহসী আর দয়ালু একটা প্রতিচ্ছবি আমাদের কোলে আসুক। রাজপুত্র, আপনি আমাকে আর কিচ্ছু বলবেন না, আমার বড্ড লজ্জা করছে। লজ্জা পেলে তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রানীর মতো দেখতে লাগে চারু। এতদিন আমরা শুধু যুদ্ধ করেছি, রাজ্যের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত এক করে দিয়েছি। এবার আমাদের নিজের হাসির পালা। তুমি কি চাও আমাদের একটা সুন্দর ছোট্ট সংসার হোক? আমি কি বলেছি যে আমি চাই না? কিন্তু আপনারা যেভাবে সবাই মিলে আমাকে বলেছেন, আমি তো লজ্জায় আর কারোর সামনেই যেতে পারবো না। ঠিক আছে, কাউকে আর কিছু বলতে হবে না। এই কথা শুধু তোমার আর আমার মাঝখানে থাকবে। আমাদের এই শান্তির রাজ্যে খুব তাড়াতাড়ি যেন এক নতুন অতিথির আগমন ঘটে। হেমমধু রাজ্যের সব অন্ধকার আর চক্রান্ত শেষ হয়ে এখন শুধু ভালোবাসার নতুন প্রাণের অপেক্ষায় এক সুন্দর রাতের সমাপ্তি ঘটল। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।